আয়নার ঘরের যে চেয়ার, নিশ্চয়ই এই চেয়ারটা আমার মতো না, এই চেয়ারটা আরো ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছে মোহাম্মদ হিমেল, নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আজকে আমি কথা বলবো কেমন ছিল হাসিনার আয়নার ঘর। নিশ্চয়ই অনেক সুন্দর, যারা উল্লেখ করেছেন অনেকে অনেক কথা বলছেন যে আয়নার ঘর নাকি 6 মাস সময় লেগেছে বানাতে। তো যাই হোক, সরাসরি আমার একটা প্রশ্ন এই জাতির কাছে, মানুষের কাছে, আওয়ামী লীগের কাছে না, আওয়ামী লীগের মানুষগুলো মানুষ না, তাদের কাছে কোনো প্রশ্ন থাকতে পারে না। আমার প্রশ্ন থাকবে সাধারণ জনতার কাছে। এই যে যারা 8 বছর, 10 বছর, 15 বছর বিভিন্ন জায়গা থেকে বের হয়েছে, আয়নার ঘর থেকে শুরু করে বিভিন্ন খুন গুম যাকে যেখানে রাখা হয়েছে, এই 5ই আগস্টে যখন এই শেখ হাসিনা পালিয়ে যায় তখনই কিন্তু এই ঘটনাগুলো বেরিয়ে আসে। তো আপনারা বলেন, তখন কি এই অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস যারা বসে আছেন, তারা কি আগে থেকে বানিয়ে রেখেছিলেন যে শেখ হাসিনা চলে যাবে তখন তাদেরকে বের করে আনবে আর এই সরকার হিরো হবে? এরকম কিছু না। বরঞ্চ এই বিপ্লবী সরকারের মাধ্যমে বাংলাদেশের অনেক পরিবার তার স্বপ্নকে ফিরে পেয়েছে। হোক একজন, হোক 1000, হোক 500 মানুষ, ওইটা তো জীবন, তাই না? না, এটা জীবনের বাহিরে অন্য তারা মানে জড়বস্তু কোনটি, এরকম তো কিছু না। তারা মানুষ। একটি প্রাণ যখন মৃত্যুবরণ করে তখন সে বুঝে মৃত্যুর যন্ত্রণা কতটুকু ডেঞ্জারাস। শুধু সেই বুঝবে, যার জীবন যাবে সেই বুঝবে। তো আমার কথা হচ্ছে, রাজনীতি করতে পারে। ধরেন জামাত ইসলামীর কথা যদি বলি বা বিএনপির কথা বলি, ধরেন তার বাবা খুনি, তার মানে এই না তার পরিবার এবং ছেলে সন্তান তার সাজা পেতে হবে, এমন না। কিন্তু শেখ হাসিনা এমন একটি ডাইনি বুড়ি ছিল যে মানে তার শত্রু যে তার জেনারেশনকেও সেটাকে এফেক্ট করে দিবে। তার একটা ভয় আছে। ভয়টা হচ্ছে কি জানেন? যে কখন কোন কার ঘর থেকে, কার পেট থেকে পিনাকি আর ইলিয়াসের মতো এরকম একজন বিপ্লবী মানুষ বের হয়ে যায়, তখন তো হাসিনারে কবর থেকে তুলে নিয়ে বিচার করবে। এই জন্যই তিনি এই কাজটা করতো, যে তার বংশ তো খাবো নির্বংশ করে দিব। যাই হোক, এখানে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ যদি আপনার হায়াত রাখে, আপনি তো কাউকে মারতে পারবেন না। তো আল্লাহ তাদের হায়াত রেখেছেন বলে তারা জীবিত ছিলেন বা আছে, আজকে কথা বলার বাকশক্তি পাচ্ছে মিডিয়ার সামনে। তো এই যে আয়নার ঘরের যে চেয়ার, নিশ্চয়ই এই চেয়ারটা আমার মতো না, এই চেয়ারটা আরো ভয়ঙ্কর। যে চেয়ার মানুষ মানে এটা যতক্ষণ পর্যন্ত যে বসবে না, যাকে এটার ইলেকট্রিক শকটা দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত ইউ ক্যান নট রিয়েলাইজ হাউ ডিফিকাল্টি। যেমন কিছুদিন আগে যে কোনো একজন সেনা সদস্যের সাথে আমার কথা হয়েছিল, যিনি বিডিআর বিদ্রোহের মানে একজন ছিলেন, সৈনিক না, উনি অফিসার লেভেলে ছিলেন। ওয়াকারুজ্জামানের পরের পজিশন যিনি যদি থাকতেন সেটাই হতেন তিনি, এবং তিনি ছিলেন। তো উনি বলল, উনি যখন এই বিডিআর হত্যাকাণ্ড যখন হয় পিলখানায়, তখন তিনি এইটার প্রতিবাদ করেন এবং সেখানে গিয়ে তিনি ঢোকার চেষ্টা করেন। সেখানে ইভেন চেষ্টা করেছেন এই সেনা কর্মকর্তাদেরকে বা বিডিআরদেরকে বাঁচানোর জন্য। সামহাও ওনাদের এই পলিটিক্সগুলোর কারণে তো উনি ঢুকতে পারেননি, কথা বলতে পারেননি। তো উনি বলেছেন, ওনার মুখ থেকে শুনেছি যে হাউ ইট ইজ ডেঞ্জারাস। যে চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শর্ট যখন দিত, উনি বলতো যে আমি কাপড় নষ্ট করে ফেলতাম। যে এই কারণে ওনাকে ইলেকট্রিক শর্টগুলো দিত, যে উনি কোনো কিছু জানে কি না যে বিডিআর হত্যা পিলখানায় কি ঘটনা ঘটেছে। তো আমি জাস্ট এটা একটা নমুনা, একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি। উনি বলতো যে যখন আমাকে ইলেকট্রিক শর্ট দিত তখন আমি আমার কাপড় নষ্ট করে ফেলতাম, ইভেন আমি সেন্সলেস হয়ে পড়তাম। তাহলে বুঝেন যে ইলেকট্রিক শর্টটা কত মারাত্মক একটা জিনিস। ইভেন পুরো চেয়ারটা হচ্ছে লোহার, যেটা আমার মতো প্লাস্টিকের না, যেখানে বসানো হতো মানুষের মৃত্যু কামনাও হতে পারে ইলেকট্রিক শর্টের মাধ্যমে। যারা সহ্য করতে পারে বা ইয়াংস্টার, তাদের হয়তোবা এই মানে ধৈর্য শক্তির ধারণটা হয়তো একটু বেশি। তো যাই হোক, আমি মূল কথায় আসি। সো হাসিনা এই নিরীহ মানুষদের, অসহায় মানুষদের যেভাবে জিম্মি করে মেরেছে, গুম করে রেখেছে, আয়নাঘরের মতো একটা জাহান্নামী এই আযাব তৈরি করে যাদের জীবনগুলোকে নষ্ট করেছে, আপনি তাদের অভিশাপে কখনোই এই দেশের মাটিতে আল্লাহ জানে আপনি ফিরে আসতে পারবেন কিনা। আর আপনার ফিরে আসা উচিত নয়।
এই যে ধরেন আজকের এই যে বর্ণনা চিত্র আজকে 5 মিনিট বা 10 মিনিটের কাভারেজ হচ্ছে, কিন্তু এটি কিন্তু 8.5 থেকে 10 বছরের এই হিস্ট্রি। সো এই হিস্ট্রিটাকে কোনোভাবে আপনি 5 মিনিটে রিয়েলাইজ করতে পারবেন না। মন্তব্য সব জায়গায় করা যায়, যে কোনো বিষয় নিয়ে করা যায়, কিন্তু মন্তব্য নিয়ে মানুষের একটু হোশ থাকে না। তো আমি একটা কথা বলবো যে অনেকের খুনগুম হয়েছে, মা হয়েছে, বোন হয়েছে, তাদের তো খোঁজই খবরই নেই যে তারা যে কোথায় আছে, কিভাবে আছে, কি আজও বেঁচে আছে কিনা সেটাও সন্ধান নেই। কারণ কেন নেই জানেন? অনেকেই টিভি কাভারেজে এটা আসতেছে না কেন? কারণ হচ্ছে তারা একদম নগণ্য এবং সাধারণ জনগণের মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই বলে তাদের হয়তোবা এই কথাগুলো মিডিয়ার সামনে আসছে না। কিন্তু বহু মানুষ এখনো সন্তান হারা, বহু মানুষ তার স্বামী হারা, বহু স্ত্রী তার স্বামীকে খুঁজে পাচ্ছে না, মা তার ছেলেকে খুঁজে পাচ্ছে না, ছেলে তার মাকে খুঁজে পাচ্ছে না, শুধু ক্ষমতার লোভের কারণে কত হাজার হাজার মানুষকে মরতে হয়েছে। ইতিহাস তাদের কাছে, ইতিহাস এখন আপনাদের কাছে। বিবেককে জাগ্রত করুন। আওয়ামী ফেসিস্ট যারা আছে তাদের অবস্থান কোনোদিনও বাংলাদেশের বুকে হতে পারে না, হতে পারে না। আওয়ামী লীগ এমন একটা শক্তিশালী মানে শয়তান, তারা এমনভাবে তারা শক্তি চালাচ্ছে, বিদেশের মাটিতে বসেও বাংলাদেশকে কীভাবে অস্থিরতাশীল সৃষ্টি করার প্রচেষ্টা তাদের এখনও চলছে, এবং ইভেন তারা করতে চেয়েছে কিন্তু সফল হচ্ছে না। ডক্টর ইউনূসের মতো মানুষ থাকার কারণে বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, সেটা বহির্বিশ্বর যারা নেতারা আছেন তারা এই বিষয়গুলো কানে নিচ্ছেন না। তো আয়নার ঘরের এই মানে হাসিনার আয়নার ঘর, এটা যে মানে কতটা লজ্জাকর, আর বাংলাদেশের ইতিহাসে ডিজিএফআই সেনাবাহিনী এটা তার মূল হোতা, এটা তার মূল হোতা হচ্ছে এই ডিজিএফআই অ্যান্ড সেনাবাহিনী। ইভেন আমরা আজকে সেনাবাহিনীকে তুলু করতেছি, সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের অহংকার, সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের শক্তি, কিন্তু এই শক্তি যখন অপশক্তিতে পরিণত হয় তখন দেশের আর কিছুই থাকে না। যে একটা অরাজকতা, যে আর্মি যেটা সৃষ্টি করতেছে, আর্মি ইচ্ছা করলেই এই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সমস্ত অন্যায় খুন গুমের সাথে ডিজিএফআই আর্মির একটা বড় হাত, যার কারণে তারা পারছে না কোনোভাবে সামাল দিতে। আর মানুষ কিন্তু যত সময়ের দিকে ধাবিত হবে, সময় সম্পর্কে তাদের যখন জানা থাকবে, আর সময় যত লিঙ্গার হবে অর্থাৎ অতিবাহিত হবে, মানুষ কিন্তু আস্তে আস্তে আরও ঘটনা জানতে পারবে। তখন সেদিন কিন্তু সেনাবাহিনীর দিকে মুখ ফিরেও তাকাবে না, আত্মবিশ্বাসের জায়গাটা থাকবে না। আমি এখনও বলবো, আয়নার ঘরের সাথে যারা যুক্ত ছিলেন বা যারা এই আয়নার ঘর পরিচালনা করছেন, তাদের উচিত, ইভেন সেনাবাহিনী খুব ভালো করে জানে, ডিজিএফআই খুব ভালো করে জানে যে কারা এই কাজের সাথে সম্পৃক্ততা ছিল এবং সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হোক। প্রত্যেকটা কারো জীবন নষ্ট করার কারো অধিকার নেই। এই রাষ্ট্র থেকে রাষ্ট্রপ্রধান বলেন, সেনাপ্রধান বলেন, কোনো আইন শৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে নিয়ে তাকে ড্যামেজ করে দিবে তার জীবন। তো এটা আমি বলবো সবাইকে যে আয়নাঘর খুব ভয়ঙ্কর একটা জায়গা ছিল, যেটা শেখ হাসিনার একমাত্র সবচেয়ে বড় অস্ত্র ছিল। এই অস্ত্রের মাধ্যমে অনেকে গুনখুমের মাধ্যমে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। আর আজকে সেই কাঁপানো বাংলাদেশকে সুন্দর করে একটা জায়গায় স্থিরতাশীলের মধ্যে এনে আমাদের বাংলাদেশকে সুন্দর করে, এই বাংলাদেশকে সুন্দর করে গঠন করার নৈতিক দায়িত্ব প্রত্যেকের। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ বাদ দিয়ে আমাদের এই বাংলাদেশকে সুন্দর করে গড়তে হবে। ইভেন যাদের এখনও পর্যন্ত আয়নার ঘরের ব্যাপারে যাদের কনফিউশন হচ্ছেন, তারা হচ্ছেন জালিম। কারণ এই লোকগুলো আয়নার ঘর থেকে বের হয়েছে, কারণ মায়ের পেট থেকে বের হয়নি। সো কথা বলতে হলে একটু হুঁশিয়ার করে বলাটা উচিত। এই দেশের মানুষ, ইভেন যারা জেনারেশন আছে, তারা এমনভাবে কথা বলে মনে হচ্ছে যে 71 আগে তাদের জন্ম হয়েছে, আর যারা ইতিহাস বলছে বা পড়ছে তাদের কালকে জন্ম হয়েছে। যাই হোক, আজকে আমার এখানেই আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। আয়নার ঘরে যেন ভবিষ্যতে কোনো সরকারের আমলে এমন কোনো ঘর যেন না তৈরি হয় যে আয়নার ঘরের মতো আবার আরেকটি নতুন ইতিহাস যেন না সৃষ্টি হয় বাংলাদেশের মাটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আপনাদের মাঝে। সালাম আলাইকুম।